গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালোই আছো এবং তোমাদের পড়াশোনা ভালোই চলছে। তো তোমরা ইলেকট্রিশিয়ান ট্রেডে বেসিক ইলেকট্রিক্যাল পার্টটা অনেকটাই জেনেছো। আজকে যে টপিকটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট আমরা কাকে বলবো? দেখা যাক তার সিম্পল সার্কিট। তিনটে রেজিস্ট্যান্স R1, R2, R3, এদের এইগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে আমরা যদি এইভাবে কানেক্ট করি যে স্টার্টিং পয়েন্টগুলোকে একসাথে একটা জায়গায় কানেক্ট করলাম আর এন্ডিং পয়েন্টগুলোকে একটা পয়েন্টে কানেক্ট করলাম, তাহলে কি হবে? তাহলে এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনকে আমরা বলবো প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তাহলে প্যারালাল কম্বিনেশনে কি হয়, কারেন্ট কি হয়, ভোল্টেজ কি হয়, রেজিস্ট্যান্সের ভ্যালু কি হয়, সেটা আমরা এখন আলোচনা করব। কারেন্ট কি হবে? কারেন্ট তখনই ফ্লো হবে যখন পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। তো আমি ধরে নিচ্ছি এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়েছি, কারেন্ট এই দিকে ফ্লো হবে। আমরা জানি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো হয়। আর এইখানে কারেন্টটা এই জাংশন পয়েন্ট এ পয়েন্টে এসে কি হবে, তিনটে ভাগে ভাগ হবে অ্যাকর্ডিং টু কারশফস কারেন্ট ল। তাহলে এটা I1, এটা I2, এটা I3। আবার এখানেও এই সেম কারেন্ট ফ্লো হবে, দিয়ে আবার এখানে I কারেন্ট হবে, এইভাবে কারেন্ট ফ্লো হতে থাকবে। তাহলে কারেন্টটা কি হবে, তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। এখানে তিনটে দেখিয়েছি, আমি সবসময় তিনটে রেসপেক্টেই বলবো, যেহেতু আমি তিনটে রেজিস্ট্যান্স দেখেছি। আরো বেশি হতে পারে, সেক্ষেত্রে আরো বেশি হবে, কারেন্টের ব্রাঞ্চ আরো বেশি হবে। কিন্তু এই যে কারেন্ট যে ভাগটা হবে সেটা ডিপেন্ড করবে কার উপর না, রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর। যার রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি তার মধ্যে দিয়ে কারেন্ট কম, এবং যার ভ্যালু কম, রেজিস্ট্যান্সের ভ্যালু কম, তার মধ্যে কারেন্ট বেশি। এটা আমরা ওহমস ল থেকে জেনেছি। তো তোমাদের আগেও বলেছিলাম যে ইলেকট্রিক্যাল সাবজেক্টটায় আগে যেগুলো পড়বে সেগুলো কিন্তু লিঙ্ক, মানে পরে যে এমন ব্যাপার নয় যে যেটা পড়লাম সেটা ভুলে গেলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। যেটা আমরা পড়বো সেটা কিন্তু পরবর্তীকালেও কাজে লাগবে, এটা মাথায় রেখো। যাই হোক, তো এই হচ্ছে প্যারালাল সার্কিটের সিম্পল একটা সার্কিট। তো এইখানে তাহলে কি হচ্ছে, কারেন্টটা তিন ভাগে ভাগ হচ্ছে। ভোল্টেজ কি হবে, ভোল্টেজ সেম হবে। ভোল্টেজ যে কোনো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি যদি 12 ভোল্ট অ্যাপ্লাই করি, তোমরা রেজিস্ট্যান্সের যে কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমি ভোল্টমিটার কানেক্ট করে দেখি, মেজার করি ভোল্টেজটা, তাহলে আমরা 12 ভোল্টই পাবো। আর রেজিস্ট্যান্স কি হবে, রেজিস্ট্যান্স হবে 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন কথা হচ্ছে, তোমরা বলতে পারো স্যার আপনি এই ফর্মুলাটা কোথা থেকে পেলেন? এটা আপনি প্রমাণ করে দেখান। বেশ, আমি এটা তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। তো আর ইকিউ, এটাকে আমরা কি বলি, আর ইকুইভ্যালেন্ট বা আর টোটাল, যেটা আমরা সিরিজ সার্কিটে জেনেছি। আর ইকুইভ্যালেন্টটা কি? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে এই তিনটে রেজিস্ট্যান্সের বদলে আমি যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে এই সার্কিটটাকে রিপ্রেজেন্ট করি, তখন তাকে বলবো ইকুইভ্যালেন্ট অফ দিস সার্কিট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দিস কম্বিনেশন। সেক্ষেত্রে তাহলে সার্কিটটা কেমন হবে? যাতে এর কোনো প্রভাব
এখানে এই সার্কিটের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ হবে না, মানে এই সার্কিটের যা বিহেভিয়ার এই সার্কিটেরও একই বিহেভিয়ার থাকবে, কিন্তু এই তিনটের বদলে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে, সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে একে রিপ্রেজেন্ট করতে পারি, যাকে আমরা বলছি আর ইকুইভ্যালেন্ট। যেমন ধরো তোমাদের ক্লাসে যে টিআর, ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ও কি করে তোমাদের হয়ে, তোমাদেরও রিপ্রেজেন্টেটিভ, তোমাদের হয়ে কোনো ইনফরমেশন তোমাদেরকে দেয়, টিচারদের থেকে পেয়ে তোমাদেরকে দেয়, আবার তোমাদের কোনো ইনফরমেশন ওর মাধ্যমে টিচাররা জানতে পারে। তাহলে ও তোমাদের এখানে অ্যাজ এ ট্রেড রিপ্রেজেন্টেটিভ এবং ইকুইভ্যালেন্টের যেটা সেন্স সেটা হিসাবে ও কাজ করছে। তাহলে আমরা দেখি যে ফর্মুলাটা আমি লিখেছিলাম 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস যেটা লিখেছিলাম সেটা কিভাবে এলো। তাহলে দেখো I টোটাল সমান আমরা জানি I1 প্লাস I2 প্লাস I3। I1 মানে কি? I1 মানে আমরা লিখতে পারি V/R1, মানে কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স R1। এখন কিন্তু ওহমস তো আমরা লিখতে পারি V/R1, সিমিলারলি বাকিগুলো তাই হবে। এইবার IT, এটাকে যদি আমি IT নাম দিই, টোটাল কারেন্ট, তাহলে IT সমান VS, এইগুলো সব VS, সোর্স ভোল্টেজ যেটা, VS বাই R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। VS হবে এইগুলো, তাহলে VS ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি থাকবে পরে? এই হচ্ছে প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা। তো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারি। তো এরকম আরো .1/Rn আরো যদি থাকে এরকম রেজিস্ট্যান্স, তাহলে এইভাবে আমরা এটা লিখতে পারি। সিমিলারলি I সমান I1 প্লাস I2 প্লাস I3 প্লাস IN। যদি তিনটের বেশি থাকে সেক্ষেত্রে এইরকম ভাবে আমরা ফর্মুলাটা লিখতে পারি। এই গেল। তাহলে আমরা একটা প্রবলেম করে দেখি যে প্যারালাল সার্কিটের কিভাবে আমরা কারেন্ট বা রেজিস্ট্যান্স কিভাবে বার করতে পারি। আচ্ছা, তার আগে যেটা আমার বলার আছে সেটা হচ্ছে, ধরো সেটা আমি অঙ্ক দিয়েই তোমাদের বোঝাচ্ছি। ধরো এখানে তিনটে রেজিস্ট্যান্স আছে, একটা 2 ওহম, একটা 4 ওহম, একটা 6 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব কি করে? না, 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/2 1/, যেটা আমরা জানি ফর্মুলা থেকে, তাহলে R ইকুইভ্যালেন্ট 12/11। দেখো 1 পয়েন্ট সামথিং, ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। এইবার দেখো, তাহলে দেখো প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিটে কি ছিল? সিরিজ সার্কিটে ছিল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে তার মান কম্বিনেশনের মধ্যে যেটা সবথেকে বেশি তার থেকে বেশি হবে, কিন্তু প্যারালাল সার্কিটে হবে ঠিক তার উল্টোটা। প্যারালাল সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কম্বিনেশনের মধ্যে যে রেজিস্ট্যান্সের ভ্যালু সবথেকে কম তার থেকেও কম হবে। দেখো এখানে এই তিনটের মধ্যে সবথেকে ভ্যালু কম হচ্ছে এইটা 2 ওহম, সবই ওহমে আছে, তুমি বারবার করে লিখছি না, 2 ওহম। তাহলে দেখো এখানে কত এসেছিল? 1 পয়েন্ট সামথিং, তাহলে সেটা 2 এর থেকে কম। তার মানে এই তিনটের মধ্যে যেটা সবথেকে লিস্ট
তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান তার থেকেও কম হতেই হবে। এটা হচ্ছে প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারে। এটা মনে রাখবে। আর একটা জিনিস বলে রাখি যে কিভাবে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে অতি সহজেই এইভাবে এলসিএম না করে কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতে হয়, কিন্তু সেটা তখনই সম্ভব যখন কম্বিনেশন যেটা থাকবে সেটা দেখে তোমাকে বুঝতে হবে যে সেটা করা সম্ভব কিনা। সেটা আমি তোমাদের বলছি। ধরো এই ধরনের একটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন আছে, আচ্ছা প্রথমে বলি 6 আর 3। তোমাকে বলা হলো এ বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। কিভাবে করবে? তুমি কি করবে 1/r ইকুইভ্যালেন্ট বা টোটাল এইভাবে করবে। এইভাবে করবে না একদম। যদি দুটো থাকে ডাইরেক্টলি করবে। কিরকম? প্রথমে আগে আমি R1 R2 রেসপেক্টে বার করে দেখাবো। তাহলে R ইকুইভ্যালেন্ট কি হবে? তাহলে ধরো এটা 6 এটা 3, তাহলে কত হচ্ছে 6 × 3/6 + 3, তার মানে 18/9 সমান 2 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হলো? 2 ওহম। ঠিক আছে, তাহলে আমরা এলসিএম না করে ডাইরেক্টলি এই ফর্মুলাটার সাহায্যে আমরা ইজিলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতে পারব। তাহলে যদি বড় প্রবলেম থাকে, ধরো এইরকম দেওয়া আছে, ধরো দেওয়া আছে 580, এবার ধরো এখানে আছে 240, তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে তাহলে আর কি হচ্ছে, এলসিএম করতে হচ্ছে না, ডাইরেক্টলি ওই ফর্মুলার সাহায্যে আমরা বার করতে পারবো। এইবার আরেকটা কনসেপ্ট বলি। ধরো এবি, তোমাকে বলা হলো এবির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বার করো। তাহলে আমরা কিন্তু এলসিএম করে বার করব না যদি চারটে রেজিস্ট্যান্সের ভ্যালু সমান থাকে, 4 বা ততোধিক যতগুলি রেজিস্ট্যান্স থাকুক না কেন, যদি সেম ভ্যালু থাকে তাহলে আমরা কি করব, টোটাল নাম্বার অফ রেজিস্ট্যান্স, value of any one resistance by total number of resistance. Value of one resistance কত? 16 ওহম। কটা আছে? এইরকম চারটে। তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? ওহম। তাহলে এইটা আমরা কি করব, এলসিএম ছাড়া অতি সহজেই আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতে পারব। এটা একটা ট্রিক্স বলতে পারো। তাহলে তাই যদি হয়, তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট, এই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, কি করে আমরা বার করব? প্রথমে আমরা দেখব যে সিমিলার ভ্যালু রেজিস্ট্যান্স আছে কিনা। তাহলে দেখো
সব ওহমে আছে বলে আমি আর ওহমটা লিখলাম না। তাহলে 80 করলে কত হবে? 40। কেন? আমরা একটু আগে দেখলাম ভ্যালু অফ রেজিস্ট্যান্স বাই টোটাল নাম্বার অফ রেজিস্ট্যান্স। 80 কটা আছে? দুটো, তাহলে এটা 40 ওহম। তাহলে আমরা 80 এর জায়গায় একটা রেজিস্ট্যান্স লিখে নিতে পারি। তাহলে কি হলো এখন? 40 40 20 10, 40 40 20 10, তাহলে 40 40 20 10। এটা A, এটা B। তাহলে 40 40 করলে কত হবে? দেখো আবার আগেরটার মতো, 40/2, কারণ দুটো আছে তাহলে 20, তাহলে আবার এটা রিডিউস হয়ে গেল 20 20 10। তাহলে 20 20 করলে কত হবে? 20 20 করলে হবে 10, আবার 10 10 করলে হবে 5। তার মানে এই কম্বিনেশনটাকে যদি আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করি, যার ভ্যালু হবে 5 ওহম। এটা তোমরা করে দেখতে পারো। তো এখন কথা হচ্ছে যে প্যারালাল সার্কিটের সম্বন্ধে তো জানলাম, তো এর অ্যাপ্লিকেশন কোথায়? আমরা আমাদের বাড়িতে যে বিভিন্ন ধরনের লোড আছে, যেমন ল্যাম্প লোড, পাওয়ার লোড, বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস, গিজার, ওয়াশিং মেশিন, ওয়াটার ফিল্টার, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, সমস্ত কিছু যে কানেকশন আছে সেটা কিন্তু প্যারালালি কানেক্টেড। প্যারালাল কানেকশনের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তোমরা দেখেছো যে এই যে আমাদের সার্কিট আছে, যে কোনো এই রেজিস্ট্যান্সটা এখানে যদি ওয়্যারটা ব্রেক হয়ে যায় তাহলে এটা ওপেন সার্কিট হয়ে গেল। তাহলে ওপেন সার্কিট হলে কারেন্ট ফ্লো হবে না, কিন্তু এর প্রভাব কিন্তু এই দুটো ব্রাঞ্চে পড়বে না। তার মানে এই দুটো ব্রাঞ্চে কিন্তু কারেন্ট ফ্লো হবে, কিন্তু এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে কি হলো? আমাদের বাড়িতে যদি কোনো ল্যাম্প না জ্বলে বা কোথাও ব্রেক হয়ে যায় কোনো কারণে, বা ল্যাম্পটা যদি খারাপ হয়ে যায়, তাহলে কি হবে? সেই ল্যাম্পটা জ্বলবে না। কিন্তু তার জন্য পুরো সিস্টেম বা পুরো বাড়ি কিন্তু অফ, বিভিন্ন লোড অফ হবে না। কিন্তু সিরিজ সার্কিটে কিন্তু এটা একটা বিরাট ডিসঅ্যাডভান্টেজ। সেটা হচ্ছে সিরিজ সার্কিটে যদি কোনো একটা ল্যাম্প হোক বা অন্য কিছু যেটা সিরিজে কানেক্টেড, যদি কোনো কারণে কোথাও ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সার্কিটের মধ্যে দিয়ে সার্কিটটা ইনঅপারেটিভ হয়ে যাবে, সার্কিটটা কাজই করবে না। তো এই হচ্ছে প্যারালাল সার্কিটের একটা গ্রেট অ্যাডভান্টেজ। তো আমরা একটা সিম্পল প্রবলেম করি। আমাকে বলা হয়েছে যে সার্কিট কারেন্ট মানে আই টোটাল কত, ব্রাঞ্চ কারেন্ট কত, এবং পাওয়ার কত ডিসিপেট হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে। দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমাদের ট্রিক্স যেটা বা স্টেপ যদি বলি, যে প্রথমে আমাদের জানতে হবে
যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করার পরে বা টোটাল রেজিস্ট্যান্স বার করার পরে আমরা কি করতে পারবো না কারেন্ট বার করতে পারবো। কারেন্ট বার করার পরেই আমরা ভ্যালুগুলো ভোল্টেজ তো প্যারালাল সার্কিটের সেম, আমরা কারেন্ট ভ্যালু বা রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতে পারলে বাকি প্যারামিটারগুলো ইজিলি বার করতে পারবো। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, আমরা ফর্মুলা একটা জেনেছি R1 R2, লসাগু না করে আমরা বার করতে পারবো। তাহলে 6 × 3/6 + 3 2 ওহম। তাহলে কারেন্ট কত যাবে, I টোটাল V/R, পাঁচ অ্যাম্পিয়ার। এখন এই 5 অ্যাম্পিয়ার দুভাগে ভাগ হবে। কি করে বার করব না, আমরা জানি প্যারালাল সার্কিটে ভোল্টেজ ড্রপ অ্যাকর্ডিং টু দা রেজিস্ট্যান্স ভোল্টেজ সেম ভোল্টেজ অ্যাপ্লাই হয়। তাহলে I1 কি হবে V/R1, V কত 10, এটা সমান দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা আমরা জেনেছি প্যারালাল সার্কিটের থিওরি থেকে। তাহলে 10/6 আর V/R2 10/3, তাহলে এটা কত হবে সে 1.67 আর এটা সে 3.33 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে নিয়ার অ্যাবাউট 5 অ্যাম্পিয়ার, যেটা এর সঙ্গে মিলে যাচ্ছে, যেটা আমাদের টোটাল কারেন্ট যেটা বার করেছি তার সঙ্গে মিলে যাচ্ছে। আর 6 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে 1.67 অ্যাম্পিয়ার, আর 3 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে 3.33 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এখান থেকে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি, এটা যদি I হয় এটা I1, এটা I2। দেখো যে রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি তার কারেন্ট কম, যে রেজিস্ট্যান্সের ভ্যালু কম তার কারেন্ট বেশি অ্যাকর্ডিং টু ওহমস ল। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে প্যারালাল সার্কিটের মোটামুটি কনসেপ্টটা তোমাদের বললাম। পাওয়ার তাহলে কি হবে, দেখো সোর্স পাওয়ার ডেলিভারি করছে কত V × I, P সোর্স। আমরা জানি পাওয়ারের ফর্মুলা তিনটে হয়, V × I, একটা হচ্ছে V × I, আর একটা I²/R, আর একটা V²/R। V × I 50 ওয়াট, ঠিক আছে 50 ওয়াট। আচ্ছা এবার আমরা ইন্ডিভিজুয়াল যদি ধরি তাহলে I1 কত পেয়েছিলাম 1.67 অ্যাম্পিয়ার এবং 1.333 অ্যাম্পিয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যাক, তাহলে ফর্মুলাটা কি হবে তাহলে আমরা টোটাল পাওয়ার পেলাম 50 ওয়াট। এবার দেখা যাক যে ইন্ডিভিজুয়াল পাওয়ার রেজিস্ট্যান্সের মধ্যে কত। তাহলে আমরা P সমান জানি V²/R1, ভিটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে 10 × 10 10²
আর তাহলে 100/6 মানে হচ্ছে 100/6 16.671 নিয়ারলি P2 d square by R2 100/3 33.37 অ্যাপ্রক্স। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি নিয়ারলি 50 ওয়াট, যেটা সোর্স যে পাওয়ারটা ডেলিভার করছে তার সাথে ইকুয়াল। তাহলে এখানেও যে অ্যামাউন্ট অফ পাওয়ার সোর্স থেকে আমরা পাচ্ছি সেটাই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে অ্যাজ এ হিট বা ডিসিপেট হচ্ছে অ্যাজ এ হিট। তো এই হচ্ছে প্যারালাল সার্কিটের মোটামুটি কনসেপ্ট। আর একটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে আমরা এখানে ভোল্টেজ দিয়ে কারেন্ট বার করতে গেলে ভোল্টেজ দিয়ে ভাগ করেছি। তো এখানে আর একটা ফর্মুলা আমাদের ইউজ করতে হয় প্যারালাল সার্কিটে কোনো কোনো ক্ষেত্রে, সেটাও আমি বলে দিচ্ছি, সেটাও তোমাদের জানা দরকার। ভোল্টেজ ড্রপ ছাড়া আর কিভাবে বার করা যায়। ফর্মুলাটা হচ্ছে, আমি যদি 6 ওহমের মধ্যে দিয়ে বার করতে চাই তাহলে কি করব, অপোজিট আর্মের রেজিস্ট্যান্সের টোটাল কারেন্ট নেব। টোটাল কারেন্ট তাহলে কত বেরিয়েছিল, 10 ছিল। টোটাল কারেন্ট ইনটু অপোজিট আর্ম রেজিস্ট্যান্স, অপোজিট আর্ম মানে 6 এর মধ্যে বার করতে চাচ্ছি মানে 3 ধরতে হবে, বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স 9। তাহলে এটা কত হচ্ছে, 1.67। আর I3 হলে কত হবে, টোটাল কারেন্ট 5, এটা 5 অ্যাম্পিয়ার আমরা পেয়েছি, কিন্তু যেটার মধ্যে বার করতে চাইছি তার অপোজিট আর্ম, তার মানে 6/9, 10/3। তার মানে আমি যদি ফর্মুলাটা লিখি, I1 সমান IT ইনটু অপোজিট আর্ম, সংক্ষেপে লিখছি রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। তো এই যে ফর্মুলাটা, আর I2 ক্ষেত্রেও একই ফর্মুলা। তো এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে পেলাম, এই প্রুফটা তোমাদের জানা দরকার, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি বললাম, আরো বেশি রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তোমরা করতে পারো। এটা I টোটাল, এটা I1, এটা I2। কিভাবে আমরা, তার মানে আমাকে দেখাতে হবে I1 সমান I2 ইনটু, এটা হচ্ছে R2 যদি বার করতে চাই তাহলে R1 নেব বাই টোটাল, আর R1 যদি হয় তাহলে IT ইনটু R2 বাই R1 প্লাস R2। তো এইটা আমরা কিভাবে পাবো বা প্রমাণ করবো সেটা দেখো। দেখো প্যারালাল সার্কিটে আমরা জানি যে ভোল্টেজটা সমান, তাহলে এই ব্রাঞ্চের যা ভোল্টেজ, তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজ, তার মানে আমি সেটাকে V1 নাম দিই, এটাও V2 সমান V। তাহলে V1 মানে কি, I1 R1, আর V2 মানে I2 R2। আর টোটাল কারেন্ট IT সমান I1 প্লাস I2। এটাকে সাজিয়ে লেখো। এত পর্যন্ত ইলেকট্রিক্যালের কনসেপ্ট শেষ। এইবার আমাকে অঙ্ক করে দেখতে হবে। দুদিকে 1
যোগ করলাম। I1 প্লাস I2 মানে কত? IT। এটাকে যদি এদিকটা মুছে দিই, যদি I2 মানে কারেন্ট থ্রু R2, তাহলে which is equal to, দেখো এই ফর্মুলাটা, IT into R1 by R1 plus R2। সিমিলারলি IT যখন পেয়ে গেছি তাহলে আমরা I1 বার করতে পারবো। তাহলে I1 এর ফর্মুলা কি হবে? IT into R2 by R1 plus R2। তাহলে এখানে এটাকে বলে দাও R1, মানে কারেন্ট থ্রু R1, যেটাকে আমি I1 নাম দিয়েছি। তাহলে আমরা যদি I2 ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে এটাও একটা ফর্মুলা যেখানে আমরা ভোল্টেজ ড্রপ মেথড ছাড়াও এই মেথডে আমরা বার করতে পারবো। তাহলে আশা করি তোমরা প্যারালাল সার্কিট সম্বন্ধে জানতে পেরেছো। যদি পরবর্তীকালে কোনো অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই বলবে। ওকে, থ্যাংক ইউ।